আমি পত্রালি। আজ আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি একটি রহস্য গল্প। গল্পটি আমারই লেখা। গল্পের নাম নিষিদ্ধ প্রেম। জয়তীর মৃত্যুর পর শহরটা বদলে গিয়েছিল। খুব বেশি নয়, রাস্তার মোড়ে নতুন একটা চায়ের দোকান হয়েছিল। পুরনো সিনেমা হল ভেঙে সেখানে বহুতল উঠেছিল। পুকুরের ধারে যে কৃষ্ণচূড়াটা ছিল সেটাও একদিন ঝড়ে ভেঙে পড়েছিল। কিন্তু জয়তীদের বাড়িটা যেন সময়ের বাইরে দাঁড়িয়েছিল। বাড়ির সামনে মরচে ধরা গেট, গেটের গায়ে পুলিশের পুরনো সিলের দাগ, দোতলার জানলাগুলো বন্ধ আর পাঁচিলের ভিতর জঙ্গল। বছর কয়েকের মধ্যে বাড়িটা এমনভাবে আগাছায় ঢেকে গিয়েছিল যে দূর থেকে বোঝাই যেত না সেখানে একসময় 4 জন মানুষ বাস করত। লোকজন বলতো রাত হলে নাকি বাড়িটার ভিতর থেকে শব্দ আসে, কিন্তু কেউ তা বিশ্বাস করতো না। কিন্তু কেউ সাহস করে আবার পরীক্ষা করতেও যেত না, কারণ ওই বাড়িতে এক রাতেই 4 জন মানুষ খুন হয়েছিল। একজন বাবা, একজন মা, 2 মেয়ে। আর খুনি সেটাই কেউ জানতো না। জয়তী তখন 22, প্রেসিডেন্সির ছাত্রী, ইংরেজি সাহিত্য পড়তো। কলেজে তার পরিচিতির অভাব ছিল না। কনভেন্টে পড়া, স্মার্ট, সুন্দরী, আত্মবিশ্বাসী। তাকে দেখলে কেউ ভাবতেই পারতো না যে সে এমন কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারে যার কথা তার পরিবারকে বলতে পারবে না। কিন্তু মানুষকে বাইরে থেকে দেখে বোঝা যায় না তার ভিতরে কোন দরজা কখন খুলে যায়। তমাল সেন সেই দরজাটাই খুলেছিলেন। সেন্ট জেভিয়ার্সের অধ্যাপক, জয়তীর গৃহশিক্ষকও ছিলেন। বয়সে অনেক বড়, বিবাহিত। দুজনের মধ্যে সম্পর্কটা শুরু হয়েছিল বই দিয়ে, তারপর কবিতা, তারপর দীর্ঘ আলোচনা, তারপর অপেক্ষা, তারপর এমন এক ঘনিষ্ঠতা যার নাম দিতে দুজনেরই অনেক দেরি হয়েছিল। জয়তী প্রথমে ভেবেছিল এটা প্রেম, তমালও হয়তো তাই ভেবেছিলেন। কিন্তু প্রেমের সঙ্গে বাস্তবের দূরত্ব যত বাড়তে লাগলো, সম্পর্কের ভিত তত নড়বড়ে হয়ে উঠল। একদিন জয়তী বলেছিল, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বললে? আমি তোমাকে বিয়ে করতে চাই। তমাল জানলার দিকে তাকিয়ে বলেছিলেন, এটা সম্ভব নয়। কেন? আমি বিবাহিত। তাহলে ডিভোর্স করো। তমাল উত্তর দেয়নি। কয়েক মাস পর জয়তী জানালো সে অন্তঃসত্ত্বা। প্রথমে সে ভয় পেয়েছিল, তারপর অদ্ভুত এক আনন্দ তাকে গ্রাস করেছিল। সে ভেবেছিল এবার আর পিছিয়ে যাওয়ার পথ নেই। তমালকে খবরটা জানালে দীর্ঘক্ষণ তিনি কোনো কথা বলেননি। শেষে বলেছিলেন, জয়তী, এখনই সিদ্ধান্ত নিতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি। কি? আমি বাচ্চাটাকে রাখবো। তমাল উঠে দাঁড়িয়েছিলেন। তুমি বুঝতে পারছো না ব্যাপারটা কতটা জটিল। আমি সব বুঝি। তোমার পরিবার? আমি বলবো। তুমি পাগল হয়ে গেছো। জয়তী তখন
প্রথমবার তমালের চোখে ভয় দেখেছিল। ভালোবাসার ভয় নয়, অন্য কিছুর। কয়েকদিন পর তমাল আবার বলেছিলেন, গর্ভপাত করিয়ে ফেলো। জয়তী কিছুতেই রাজি হয়নি। সেদিনের পর তাদের মধ্যে যা ছিল তা আর আগের মতো থাকেনি। খুনের রাতটা ছিল অস্বাভাবিক শান্ত। সন্ধ্যার পর জয়তীদের বাড়িতে একজন এসেছিল, পরিবারের পরিচিত। অন্তত দরজা খোলার ধরন দেখে পুলিশ পরে এমনটাই অনুমান করেছিল। দরজায় একবার কড়া নাড়া হয়েছিল, ভিতর থেকে কেউ জিজ্ঞাসা করেনি কে, দরজা খুলে দিয়েছিল। সেদিন রাতের শেষ চায়ের কাপগুলো পাওয়া গিয়েছিল ডাইনিং টেবিলে। কাপের তলায় শুকিয়ে থাকা চায়ের দাগ, প্লেটে বিস্কুট আর 4টি অর্ধেক খাওয়া কাপ। ফরেন্সিক রিপোর্ট বলেছিল চায়ের মধ্যে ঘুমের ওষুধের উপস্থিতি ছিল। তারপর বাড়ির 4 জনেই অচেতন হয়ে পড়েছিল। পুলিশের মতে সেই সুযোগেই ঢুকেছিল ভাড়াটে খুনি কানা বাদল। লোকটা এলাকার অপরাধী হিসেবে পরিচিত ছিল। এক চোখের সমস্যা, তাই তার নাম হয়েছিল কানা বাদল। পুলিশের দাবি ছিল তমাল সেন তাকে টাকা দিয়েছিলেন। কাজ ছিল একটাই, পুরো পরিবারটাকে শেষ করে দেয়া। ভোরবেলা দরজা ভেঙে পুলিশ ঢোকে, তখন বাড়ির ভিতর নিস্তব্ধতা। প্রথম ঘরে জয়তীর বাবা, তারপর মা, দোতলায় 2 বোন। গলায় গভীর ক্ষত, রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল বাড়িতে কোনো লড়াইয়ের চিহ্ন ছিল না। কোনো আসবাব উল্টে পড়েনি, কোনো জানলার কাঁচ ভাঙেনি, কোনো দরজা জোর করে খোলার চিহ্ন নেই। যেন 4 জন মানুষ ঘুমের মধ্যে শুয়েছিল, আর মৃত্যুও তাদের কাছে নিঃশব্দে গিয়ে দাঁড়িয়েছিল। তদন্ত শুরু হবার পরে তমালকে জেরা করা হয়। প্রথমে তিনি বলেন, আমি ওই রাতে সেখানে যাইনি। পুলিশ বলেছিল, জয়তীর সঙ্গে আপনার সম্পর্ক কি ছিল? তমাল চুপ। জয়তী অন্তঃসত্ত্বা ছিল? আরও নীরবতা। আপনি কি তাকে গর্ভপাত করতে বলেছিলেন? তমাল এবার বলেছিলেন, ব্যক্তিগত বিষয়। জয়তীর পরিবার আপনার বিরুদ্ধে ছিল? না। তাহলে তাদের খুন করার কারণ কি? তমাল সরাসরি তাকিয়ে বলেছিলেন, আমি কেন তাদের খুন করব? পুলিশের কাছে উত্তর ছিল, একটি ষড়যন্ত্র, একটি অবৈধ সম্পর্ক, একটি অনাগত সন্তান, একজন বিবাহিত পুরুষের সামাজিক সম্মান, সব মিলিয়ে একটা মোটিভ। কিন্তু আদালতে মোটিভ আর প্রমাণ এক জিনিস নয়। তমাল গ্রেপ্তার হলেন। তারপর গ্রেপ্তার হলো কানা বাদল। পুলিশের গল্প সম্পূর্ণ হলো। তাদের দাবি, সন্ধ্যায় তমাল জয়তীদের বাড়ি যান, চায়ের মধ্যে ঘুমের ওষুধ মেশান। 4 জন অচেতন হয়ে গেলে বাইরে অপেক্ষা করা বাদলকে খবর দেন। বাদল বাড়িতে ঢুকে একে একে 4 জনকে খুন করে। তারপর দুজনেই সেখান থেকে চলে যান। ভয়ঙ্কর, বিশ্বাসযোগ্য, কিন্তু একটা সমস্যা ছিল, প্রমাণ কোথায়? মামলা চলতে লাগলো, দিন, মাস, বছর, আর প্রত্যেকবার আদালতে একটা প্রশ্ন ফিরে আসতো, মার্ডার ওয়েপন কোথায়? পুলিশ খুঁজে পায়নি। গলার ক্ষত দেখে
যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হয়েছিল সেটি কোথাও নেই। বিচারক একদিন তদন্তকারী অফিসারকে জিজ্ঞাসা করলেন, অস্ত্রটা কোথায়? অফিসার নীরব। আপনারা কি উদ্ধার করতে পেরেছেন? না স্যার। তাহলে কিভাবে নিশ্চিন্ত হলেন যে অভিযুক্তই হত্যাকারী? কোনো পরিষ্কার উত্তর ছিল না। আরেকটি প্রশ্ন ছিল, আরও বিপজ্জনক। তমালের বিরুদ্ধে যদি অভিযোগ হয় যে তিনি খুনের ষড়যন্ত্র করেছিলেন, তবে তার মোটিভটা কি? আইনজীবী বলেছিলেন, আমার মক্কেলের সঙ্গে জয়তীর সম্পর্কের কথা গোপন ছিল না। তার স্ত্রী বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন, অর্থাৎ সম্পর্ক প্রকাশ্যে চলে এসেছিল। তাহলে চারজনকে খুন করানোর প্রয়োজন কোথায়? পুলিশের উত্তর ছিল, জয়তীর গর্ভাবস্থা। কিন্তু সেটাও আদালতে দৃঢ় প্রমাণ হিসেবে দাঁড় করানো গেল না। তারপর এলো চায়ের প্রশ্ন। চায়ে ওষুধ কে মিশিয়েছিল? পুলিশ বলল, তমাল। কিন্তু তমাল সেখানে গিয়েছিলেন এমন প্রত্যক্ষ প্রমাণ তো নেই। ফিঙ্গারপ্রিন্ট? না, চায়ের কাপ থেকে তমালের আঙুলের ছাপ মেলেনি, বরং বাড়ির অন্য কোনো অজ্ঞাত ব্যক্তির আঙুলের ছাপও পাওয়া যায়নি। যে ব্যক্তি এসে দরজা খুলিয়েছিল সে কোথায়? কেন পরিবারের চারজন তাকে এত বিশ্বাস করেছিল? সে যদি চায়ে ওষুধই মিশিয়ে থাকে, তবে তার চিহ্ন নেই কেন? চার্জশিটে প্রশ্নগুলোর সংখ্যা বাড়তে লাগলো, উত্তরের সংখ্যা নয়। এক রাতে তদন্তকারী অফিসার নিজের নোটবুক খুলে বসলেন। পাতার উপরে লিখেছিলেন, হু ওপেন দ্য ডোর। তার নিচে হু মেড দ্য টি। তার নিচে হোয়ার ইজ দ্য নাইফ। আর সবশেষে হোয়াই তমাল। চারটি প্রশ্ন, চারটি অন্ধকার দরজা, কোনোটার ওপাশে কেউ দাঁড়িয়ে নেই। অবশেষে আদালত বলল, অভিযোগ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়নি। তমাল জামিন পেলেন। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছিল। একজন প্রশ্ন করেছিল, আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল আপনি জয়তীর পরিবারে হত্যার ষড়যন্ত্র করেছিলেন, কি বলবেন? তমাল থেমেছিলেন, তারপর বলেছিলেন, প্রকৃত খুনি ধরা পড়েনি, এটাই সবচেয়ে দুঃখের কথা। কথাটা বলেই তিনি চলে গিয়েছিলেন। কানা বাদলও পরে জামিন পেয়েছিল। মামলা চলল আরও কিছুদিন। তারপর ধীরে ধীরে খবরের কাগজের পাতা থেকে ঘটনাটা সরে গেল। নতুন খুন এলো, নতুন রাজনৈতিক কেলেঙ্কারি এলো, নতুন অপরাধ এলো। মানুষ ভুলে গেল, শুধু বাড়িটা ভুলল না। 15 বছর পর এক বর্ষার রাতে অদ্ভুত একটা ঘটনা ঘটল। স্থানীয় থানায় ফোন করেছিল এক বৃদ্ধ। সে বলেছিল, বাড়িটায় আলো জ্বলছে। পুলিশ প্রথমে গুরুত্ব দেয়নি। বৃদ্ধ আবার ফোন করলো, দোতলার জানলায় আলো। দুজন কনস্টেবল নিয়ে এক সাব ইন্সপেক্টর বাড়িটার সামনে গেলেন। গেট তালাবন্ধ। এই বাড়ির বিদ্যুৎ সংযোগ বহু আগে কেটে দেওয়া হয়েছে, কিন্তু দোতলায় জানলায় সত্যি আলো। টর্চের আলো ফেলতেই আলোটা নিভে গেল। পুলিশ গেট টপকে ভিতরে ঢুকলো, জঙ্গল ঠেলে বাড়ির কাছে পৌঁছলো। দরজা বাইরে থেকে তালা বন্ধ। তালা ভাঙা হলো। ভেতরে ধুলো, মাকড়সার জাল, পচা কাঠের গন্ধ। কেউ নেই, কিন্তু ডাইনিং টেবিলের ওপর একটা জিনিস ছিল, একটা
পুরনো চায়ের কাপটা ধুলোয় ঢাকা, তার ভিতরে শুকনো কালচে আস্তরণ। সাব ইন্সপেক্টর কাপটা হাতে তুলে নিলেন। তার নিচে একটা ছোট্ট কাগজ, মাত্র 3টি শব্দ লেখা, তমাল আসেনি সেদিন। পরের দিন খবর ছড়িয়ে পড়ল। পুলিশ পুরনো মামলায় ফাইল বের করলো। তদন্তকারী অফিসার তখন অবসর নিয়েছেন, তাকে ডাকা হলো। তিনি কাগজটা দেখে দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপরে বললেন, এটা কার হাতের লেখা? হাতের লেখা পরীক্ষায় পাঠানো হলো, ফল এলো, কোনো মিল নেই, কারো সঙ্গে নয়। জয়তী নেই, তার বাবা মা নেই, তার বোন নেই। তমাল জীবিত, বাদলও জীবিত, কিন্তু কাগজের লেখক যেন কেউ নয়। আর ঠিক 3 সপ্তাহ পরে তমাল সেন মারা গেলেন। স্বাভাবিক মৃত্যু। একা থাকতেন, বাড়িতে কোনো আত্মীয় ছিল না। পুলিশ তার ঘর তল্লাশি করতে গিয়ে একটা পুরনো ট্রাঙ্ক পেল। ভিতরে বই, কিছু চিঠি আর একটা ডায়েরি। শেষ পাতায় মাত্র একটি বাক্য, আমি সেদিন যাইনি, কিন্তু যে গিয়েছিল তাকে আমি চিনতাম। তার নিচে একটা নাম লেখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু নামটি কালি দিয়ে ঘষে ঘষে মুছে দেয়া। ডায়েরির পাতাগুলো পরীক্ষা করা হলো। ফরেনসিক বিশেষজ্ঞ বললেন, শেষ পাতাটা মৃত্যুর কয়েকদিন আগে লেখা, অর্থাৎ তমালও জানতেন সব কিছু। কিন্তু কাকে ভয় পেয়েছিলেন? কেন নাম লেখেননি? আর যদি সত্যিই তিনি জানতেন, এত বছর চুপ করে ছিলেন কেন?